দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। প্রাণবন্ত প্রাণোচ্ছল, মাঠ ও মাঠের বাইরে বরাবরই একই চরিত্র মাশরাফির। সতীর্থদের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি। দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও সবার কাছে সহজ আর বন্ধুপ্রিয় ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছেন তিনি, ঠিক তেমনি অদৃশ্য ইনজুরির ভূত মাশরাফির ক্রিকেট জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। তাই তো পৃথিবীর ইতিহাসে বিরল তিনি, কারণ এক দুইবার হাঁটুতে অস্ত্রোপচার হলে কেউ ক্রিকেটে ফিরেছেন এমন উদাহরণ নেই। সেখানে তিনি 7 বার অস্ত্রোপচার করে ফিরেছেন। তবে ক্রিকেট বিধাতারও ঈর্ষা আছে বেশ। ওই ইনজুরির ভূতের ছায়ায় ঘরের মাটিতে 2011 বিশ্বকাপ খেলা হয়নি ম্যাচের, কিন্তু তারপরও হৃদয়ের রক্তক্ষরণের পর ক্রিকেট ক্যানভাসে ফিরেছেন আর জিতেছেন শত কোটি মানুষের হৃদয়, যার ভালোবাসার মুগ্ধতা ছড়িয়েছে দেশের সীমানা ছাড়া। কামনাও জানিয়েছে আইসিসি। 1983 সালের 5 অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। পরিবারের 2 ভাইয়ের মধ্যে তিনি বড়। পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 2 সন্তান মাশরাফির, বড় মেয়ে হুমায়রা আর ছোট ছেলের নাম সাহিল মর্তুজা। ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ থাকলেও ছোটবেলা থেকে ক্রিকেটের প্রেমে পড়েন মাশরাফি। বাংলাদেশের হয়ে 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক, আর ওয়ানডেতে অভিষেক একই বছরে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। কিন্তু 15 বছরের ক্রিকেট অধ্যায়ে ইনজুরির সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। তাই তো 2009 সালে অধিনায়কত্ব ইনজুরির কারণে হারান তিনি। 2 বছর আগে আবারও ফেরেন বাংলাদেশের নেতৃত্বে। পৃথিবীর ক্রিকেট মানচিত্রে পাল্টে দেন টাইগারদের ক্রিকেট গল্প। ঘরের মাটিতে টানা সিরিজ জয়ে র্যাঙ্কিং এ 7 নম্বরে ওঠা আর 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সব মিলিয়ে এই একজন মানুষ বাংলাদেশের হাজারো মানুষ। মাশরাফি বরাবরই প্রতিপক্ষের বিপক্ষে আপোষে আর অসাধারণ নেতৃত্ব গুণে পুরো দলকে গেঁথে রাখেন একশোটায়। মাঠের মাশরাফিকে শ্রদ্ধায় আর ভালোবাসায় সবারই তো জানা, কিন্তু মাঠের বাইরের মাশরাফি কেমন, বিশেষ করে ঈদের দিনে, সেই গল্পটাই জানবো আজকে মাশরাফি ভাইয়ের কাছে। মাশরাফি আসলে ঈদটা কিভাবে উদযাপন করেন? না, ঈদ তো আসলে উদযাপনটা মানুষের বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। একটা সময় ছিল বন্ধু বান্ধব নিয়ে ঘুরেছি, এখনো বন্ধু বান্ধব আছে। এখন ধরেন ফ্যামিলি, বাচ্চা 2টা আছে, ফ্যামিলি বড় হয়েছে, সো এখন অনেকটা সময় ফ্যামিলির সাথেই থাকতে হয়। তো এখন মজাটাও অন্যরকম আনন্দের, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সবার সাথে চলতে হয়। ছোটবেলার ঈদ আর এই ঈদে কি পার্থক্যটা খুঁজে পাচ্ছে? এখনের ঈদে ধরেন একটু রেসপন্সিবিলিটি আছে, আর ছোটবেলার ঈদে তো আসলে রেসপন্সিবিলিটি এত ছিল না। মনের আনন্দে ঘুরতাম ফিরতাম, খাইতাম, যা মন চাইতো করতাম। এখন হয়তো বা আরো 10 জনের দিকে খেয়াল রেখে তারপরে করতে হচ্ছে। মাশরাফি তার পরিবারে এখন বড় একটা জায়গায় চলে গেছে, যে কারণে ঈদে অনেকের এক্সপেকটেশন দাঁড়ায়, সেগুলো কি ফুলফিল আপ করা হয়? চেষ্টা করি, হয়তো বা কারো মনের ভেতরে ঢুকে তো দেখে আসা সম্ভব না। আমার যতটুকু সামর্থ্য আছে সেটার ভিতরে বা সময়ের ভেতরে, সময়ও একটা ব্যাপার। আর ঢাকায় দেখবেন তো যে ট্রাফিক, যে রোজার সময় মানুষের যে চ্যালেঞ্জগুলো আরো বেড়ে যায়, এর ভেতরে যে মানুষের যে চাহিদাগুলো আছে অথবা সব ঠিকঠাক মতো হয় না, বাট চেষ্টা করি যেন সবাইকে খুশি রাখতে পারি। মাশরাফি ভাই, আপনার ছোটবেলার সবচেয়ে স্মরণীয় একটা ঈদ যেটা মনে রাখার মতো? আমরা ছোটবেলা থেকেই আমরা মানে 60-65 জনের একটা গ্রুপ ছিল। আমরা একটা সার্কেল আর কি, এবং আমাদের সার্কেলটা ধরেন আমার ব্যাচমেট একজনই, সাজু, আমরা 2জনই এক ব্যাচের, আর সব হচ্ছে ধরেন 5 ইয়ার সিনিয়র আর নাহলে 5 ইয়ার জুনিয়র, এই ব্যাচ আমরা, মানে সব মানে মিক্সড আপ আর কি। সো আমাদের ঈদগুলো ওই সকাল থেকে একই রকম প্ল্যানিং এ ছিল, ওরকম হইতো। তো আসলে ওই সকালে নামাজ পড়ার পরে সবাই এক হয়, একটা মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়া। যখন মোটরসাইকেল ছিল না, হেঁটে হেঁটে যেতাম। যখন 60-65 জন, হ্যাঁ 60-65 জন একসাথে। সো বিকেল বেলা একটা মহড়ার মতো হইতো পুরো টাউনের ভেতর দিয়ে, ওই পাশে গান চলতো। সন্ধ্যার সময় ছাদে বসতাম, কেউ চার দোকানে, সব এক পাশাপাশি। কিন্তু জীবনের তাগিদে দেশের বাইরে ঈদ করতে হয়েছে, ওই বিষয়গুলো যদি, মা মাটি ছেড়ে সবকিছু ছেড়ে যখন বাইরে ঈদ করলেন। ঈদ সবচেয়ে কষ্টের, যেহেতু বলছিলেন, ঈদ সবচেয়ে কষ্টের ছিল হচ্ছে 2003-এ ওয়ার্ল্ড কাপ খেলতে যে কানাডার সাথে ম্যাচ হেরে গেলাম ঈদের আগের দিন। এর থেকে কষ্টের আর কিছু ছিল না। এমনি তো প্রথম ঈদ আমার বাইরে, এরপরে ম্যাচ হেরেছি,
কানাডার সাথে হয়তো বড় ম্যাচ হলে তাও ওই সময় টিম চিন্তা করতো সবাই যে ঠিক আছে। ওইটা ছিল খুবই প্যাথেটিক আমাদের পুরো টিমের জন্য। খুব একটু আড্ডা প্রিয় বা আড্ডাবাজি করে সময় পার করতে পারেন, ভাবি বকে না বা কথা কাটে? না, আমরা আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল এই বিষয়ে, কারণ ও তো আমার নড়াইল থেকেই এসেছে, নড়াইলেরই মেয়ে। সো এই বিষয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ ও আমাকে দেখছেই, যতটুকু দেখছে যে আমি আড্ডা দিতে পছন্দ করি। আসলে এখানে তো কিছুটা থাকে যে ট্রাস্টের ব্যাপার, ট্রাস্ট থাকলে আমার বিশ্বাস যে কোনো প্রবলেম হয় না। তো আমার আসলে এই প্রবলেমগুলো হয়নি আল্লাহর রহমতে। মাসির ভাই কি মিথ্যা কথা বলেন? এটা এরকম পৃথিবীতে কেউ বলতে পারবে না যে এরকম কেউ আছে যে আমি মিথ্যা বলি না, তাহলে এটাই হবে সবচেয়ে বড় মিথ্যা। অবশ্যই বলি, তবে হ্যাঁ মিনিমাইজ যত করা যায়। তবে একটা জিনিস কনফার্ম বলতে পারি যে আমার মিথ্যায় কারো ক্ষতি নয়, এটা আমি করি না। জীবন তো খুব ব্যস্ত, এখন বাবা হয়েছেন ওই 60-65 জন্য এবং বিভিন্ন জায়গায় জীবনের তাগিদে আপনার ব্যস্ত হয়েছে, কিন্তু গেট টুগেদার বন্ধুরা একসাথে হন। এটা আমি বিশ্বাস করি যে আসলে মন এমন একটা জিনিস যে আপনাকে পৃথিবীর কোনো কেউ আটকায় রাখতে পারবে না। এটা দেখেন, আমরা যখন ঈদে যাই, আমরা একদম সব কোথা থেকে কে আসবে কেউ জানে না। ফ্যামিলির আগে মনে হয় যে এটার প্রাধান্যতা বেশি, যে এই যে সবাই হয়ে যাবো একসাথে, এটা মানে আশ্চর্য রকমের মানে ব্যাপার যে সবাই এক হয়ে যায় আমরা, এবং সেই আলোচনায় আমরা ফিরে যাই, এই ছোটবেলার আলোচনায় ফিরে যাই। এখনো সেই ছোট মানসিকতাগুলো মানে ফুটে ওঠে ওইখানে। আসলে এই মুহূর্তগুলো মানে হয় না যে আপনি শুধু আপনার ছোটবেলার সাথেই মিলাইতে পারবেন। দুই একটা বন্ধু খুবই ক্লোজ, ওর সাথে ঝগড়া করতে ভালো লাগে, ওর সাথে ঘুরতে যেতে ভালো লাগে, ওর সাথে ঘুমাতেও ভালো লাগে, ওর সাথে দুষ্টামি করতেও ভালো লাগে, পাশের বাড়ি আম চুরি করতে ভালো লাগে। আমরা ওই আম চুরি বলেন করছি একসাথে, কাঁঠাল চুরি বলেন একসাথে, নদী পার হয়েছি একসাথে, ডাব। হ্যাঁ ডাব চুরি বলেন একসাথে, সবকিছু আমরা নিজের একসাথে আত্মীয় স্বজনের বাড়িতে। হ্যাঁ সব মানে নিজের আমাদের বন্ধু মানুষ, তাদের লিচু পাকছে, আমরা সব একসাথে লিচু চুরি করতে। মানুষ লিড দিছে, যাদের লিচু গাছ সে লিড দিছে, এখন বাসার থেকে এ বেরোবে সাবধান, ওইখান থেকে দাঁড়ায়, আমরা সেইভাবে কাজ করছি। চিত্রা নদীটা কিভাবে পাড়ি দিতেন? এর প্রতিযোগিতা হতো নাকি আপনাদের চিত্রা মধ্যে? নদীটা তো ধরেন আমাদের প্রত্যেকটা নড়াইলের, আমি শিওর যে যারা নড়াইলে বড় হয়েছে ছোটবেলা থেকে, প্রত্যেকেরই চিত্রার প্রতি একটা আলাদা টান ভালোবাসা সবই আছে। তো আমরা তো ধরেন যদি বলেন স্কুল মাঠ আর চিত্রা, এই দুই জায়গায় আমাদের সব স্মৃতি, এবং বড় হয়েছে ওইখান দিয়ে। সো চিত্রা পার হওয়া শুধু না, চিত্রায় অফুরন্ত সময় কাটানো, চিত্রায় গোসল করা, মানুষদের বাসার সামনে যে কুন্ডুবাড়ির ঘাসের সামনে বড় মাঠের মতো আছে, এখানে কাঁঠাল বাগান, আম বাগান, ওইখানে বসে, তারপরে পানি উঠে আসছে অনেক বড়, কিছু গাছ আছে নদীর ভিতরে হেলে পড়েছে, ওর পরে বসে সবাই আড্ডা দিচ্ছি, মনে হচ্ছে কাঁঠাল পেড়ে আনতেছি, খিদা লাগছে আম পেড়ে আনতেছি, জামরুল পেড়ে আনছি, এই যে এইভাবে চলা আর কি। তো এই সবই তো আসলে ম্যাক্সিমাম সময় ওই চিত্রের পাড় দিয়ে কেটে গিয়েছে। নদীতে অনেক সময় অনেক পানি থাকতো, অনেক বড় ঢেউ থাকতো, তারপরে কি নদীটা পার হতো প্রতিযোগিতা করে নাকি? প্রতিযোগিতাও ছিল। আমি যেটা ছিল যে আমি নামতাম পানিতে 3 ঘন্টা 4 ঘন্টার আগে উঠতামই না পানিতে। 12টায় নামছি, 3টা 4টা বাসা থেকে মানুষ আসছে, কিরে দুপুরে ভাত খাবি না? না, বন্ধু বান্ধব যাইতেও দিতাম না কাউকে। হ্যাঁ, ওই কাজটা আমি খুব ভালো পারতাম, যে উঠতে তো কাদামার, দেখা গেলো 2-3 ঘন্টা ননস্টপ আমরা সাঁতরাচ্ছি, স্রোতের এগেনস্টে সাঁতরে যাচ্ছি, এরকম হয়ে গেছে কতদিন। কার্গো আসতো, বড় বড় কার্গো নিচে দিয়ে পাড়ি দিয়ে যাচ্ছি, ওই কাদা সরাই কার্গো, বড় বড় কার্গো নিচে দিয়ে, এরকম চলছে আর কি। বন্ধুদের মধ্যে একটা আর্জেন্টিনা ব্রাজিলের একটা সমর্থক ডিভাইডেড ছিল কিনা? ম্যাক্সিমাম আর্জেন্টিনা। আচ্ছা, আপনি? আর্জেন্টিনা। মেসি তো বিদায় নিল। আসলে আমি কিন্তু বড় ভক্ত দিয়াগো ম্যারাডোনার, আর মেসি তো রিটায়ার্ড করেছে, আশা করি ফিরে আসবে। এটা খুব কঠিন ডিসিশন তার জন্য এবং আর্জেন্টাইন যারা আছে তাদের জন্য। মাশরাফি গিয়ে চাওয়া মেসির প্রতি এই অবশ্যই? না, অবশ্যই চাই না, 29 বছর বয়স যেহেতু তার, এখন কে চায় অ্যাটলিস্ট আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে চাইলে, 31-এ, আর 2 বছর পরে আরেকটা হবে, ওর বয়স যখন 35 হবে। অবশ্যই মেসির মতো প্লেয়ার ওয়ার্ল্ড স্পোর্টসে একটা ক্যারেক্টার, শুধু সে স্পোর্টসম্যান সেটা না, ওয়ার্ল্ড স্পোর্টসম্যানশিপে তারকে অনেক ফলো করে, অনেক ইয়াংস্টাররা ফলো করে, অনেক দেশে ফলো করে। সো মেসির কাছ থেকে অবশ্যই এমন কিছু সবাই চায় যে তাকে দেখে শিখে বড় হবে। সো ওর বয়স 29, এখন অবশ্যই আশা করি যে ফিরে আসবে। মাশরাফির বই আসলে সবকিছু আসছে, আমি যে দর্শক হিসেবে, বইয়ের পাঠক হিসেবে আসলে সবকিছু আমি পাইনি, আমার মনে হয়েছে। তো আপনার ক্রিকেট জীবনের শেষের দিকে কি এরকম মাশরাফিকে, আপনার ক্রিকেট জীবনকে নিয়ে কেন্দ্র করে কোনো কিছু লেখার ইচ্ছা আছে? অবশ্যই আছে, এটা তো দেবুদা লিখেছে ওনার মতো করে আমার ইনফরমেশন নিয়ে, আমার লেখার ইচ্ছা আছে। দেখি এখন আসলে সব ইচ্ছাই তো পূরণ হয় না,
দেখা যাক সামনে কি হয়। আচ্ছা মাশরাফি ভাই, একটু ক্রিকেটে ফিরি। আমাদের পেস আক্রমণ এখন গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব ভালো পেস অ্যাটাক। মাশরাফি, তাসকিন, মুস্তাফিজ খুব ভালো করছে আলহামদুলিল্লাহ, ভেরি পটেনশিয়াল। স্পেসিফিকলি বলবো ওয়ানডে টি-20 তে খুব ভালো, এখন অনেক কাজ আছে টি-20 ওয়ানডেতে শুধু করলাম, মেইন ক্রিকেট যেটা টেস্ট ক্রিকেটে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ওরা ভালো করবে, বাট আরো প্যাশনেট হতে হবে। আপনি যখন তাসকিন আর আরাফাত সানির পর প্রেস কনফারেন্সে ছিলেন, সেই প্রেস কনফারেন্সে ব্যাঙ্গালোরে আমিও ছিলাম, আমরা বাংলাদেশে অনেক সাংবাদিক ছিল। অন্য দেশে ভিন দেশে যে সাংবাদিকরা ছিলেন তখন কিন্তু তারা এক কথায় বলেছিল যে আসলে এরকম সংবাদ সম্মেলন তারা কখনোই দেখেনি, ভিন্ন এক মাশরাফিকে দেখেছে। মনে হয়েছে যে আসলে একজন নেতার বাহিরেও, একজন খেলোয়াড়ের বাহিরেও একটা মানুষ আছে। আসলে ওই ফিলিংসটা যদি একটু শেয়ার করতেন দর্শক। প্রথমত হচ্ছে যে ওই সময় যেটা বললাম যে তাসকিন এবং সানির ক্ষেত্রে যেটা হয়েছে ওটা আমার ক্ষেত্রে হলেও কি হইতো, যেমন 2011 আমি একবার বাদ পড়েছি টিমের, আমি ওইখানে কেঁদে ফেলেছিলাম। আমি মনে করি এখনো আমার জীবনে ওইটা একটা বাজে মুহূর্ত যে আমার কাঁদা উচিত হয়নি এজ এ প্লেয়ার ওইখানে অ্যাটলিস্ট। আর তাসকিনের ক্ষেত্রে আমার একই সিচুয়েশন হয়েছিল, কিন্তু আমি কিন্তু সবাই বলেছে যে আমি কান্নাকাটি করে ফেলেছি। অ্যাটলিস্ট আমি আমার প্রফেশনাল জায়গা যেটা অনেকে প্রশ্ন তুলেছিল আপনি নট মানে প্রফেশনাল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তা আমার যেটা প্রফেশনাল জায়গাটা আমার হচ্ছে আমি যেখানে আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি সেই জায়গায় কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা কথার আমার যতটুকু মনে পড়ে আমি সুন্দরভাবে উত্তর দিয়েছি এবং আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি। ওইখান থেকে বের হয়ে এসে আমি কি করলাম এটা তো আমি মনে করি একটা সাংবাদিকেরও কাজ না সেটা তুলে ধরা। যদি তুলে ধরেন আমি যদি আপনার প্রফেশনালের জায়গাটা যদি আমি মানে যদি হ্যাঁ সেটা যেহেতু কয়েকজন ওইটা তুলে ধরেছে এবং সেটা আলোচনা হয়েছে যে আমি ভেঙে পড়েছি, সেটা তো একান্ত আমার নিজের ব্যাপার। আসলে আমি আমার টিমের ছেলেদের জন্য যদি আমার ফিলিংস থাকে তখন তো একটা পর্যায়ে মনে হচ্ছে আপনি ইমোশনাল হয়ে গিয়েছেন। তো আমি তো মনে করি ইমোশনাল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি একটা টিমের সাথে যেটা আছি, যেটা আমি আমার ফ্যামিলির থেকে বেশি সময় কাটাই যাদেরকে নিয়ে, তাদের প্রতি আমার একটা ইমোশন থাকাটা খুবই স্বাভাবিক। আসলে যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে আসলে একটু যদি শেয়ার করতেন। আসলে ওই ম্যাচের আলাদা করে ব্যাখ্যা আমার কাছে নাই, আমি দিতে পারবো না। হয়তোবা আরো 100 বার যদি ওই ম্যাচ আমাদেরকে নামানো হয়, ওই সিচুয়েশনে দেওয়া হয়, আপনি 100 বারই যদি হারতে চান ওই ম্যাচ, তাও আপনি 90 বার জিতবেন যে ম্যাচ আমরা হেরেছি। সো এই ম্যাচের ব্যাখ্যার কি হইতে পারে? এই ম্যাচের ব্যাখ্যা নাই। আসলে আমি এটাই বলি যে মানুষের জীবনে এমনও কিছু সিচুয়েশন আসে, মানুষ দেখে, যেগুলো উপর আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে রাখে। তো আমি মনে করি প্লেইং লাইফে এরকম একটা সিচুয়েশন হয়তো বা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখাবে বলেই নির্ধারণ করে। আমরা খুব কাছ থেকে আপনাকে যতটুকু জানি আর কি, আপনার বিভিন্ন ইনজুরির সময়, বিশেষ করে একটা ইনজুরি 7 বার হয়েছে, ওই ইনজুরির সময়টা আসলে মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখাটা খুব ডিফিকাল্ট। তখন একজন সহধর্মিণী হিসেবে কতটুকু আপনি সাপোর্ট পেয়েছিলেন? আমার ইনজুরিগুলো তো আসলে আমার বিয়েরও অনেক আগে থেকেই। আমার বিয়ে হওয়ার পরে হয়তো বা 3টা অপারেশন হয়েছে, ও আমার সাথে গিয়েছে অপারেশনে 2 বার, এবং ওইখানে বেশ সাপোর্ট করেছে। বাংলাদেশে আসার পরে আসলে পরিবার থেকে যেটা হয় কোনো সমস্যা, মানে পরিবার থেকে তো একটা সাপোর্ট সবসময় থাকে, সাপোর্ট সবসময় করেছে, সবাই করেছে। আপনি যদি স্পেসিফিক আলাদা করে বলেন, আমি সবার কথাই বলবো, সবাই আমাকে, আমার পরিবারের সবাই আমাকে হেল্প করেছে। আর সে যেহেতু আমার ওয়াইফ, সে তো পাশে সবসময় থেকেছে, সে তো আমাকে ধরেন মেন্টালিটি অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে দেখেছে, কখন ভালো লাগছে কোনটা খারাপ লাগছে এগুলা সে দেখেছে। তো সেইভাবে সেও চেষ্টা করেছে যতটুকু আমাকে সাপোর্ট করা যায়। আসলে আপনি 3, 7, 15 এবং কয়েকটা টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি কয়েকটা ইভেন্ট খেলেছেন। আপনি আমাদের দৃষ্টিতে আপনি লিজেন্ড, কিন্তু একটা আইসিসি ট্রফি, যে কোনো একটা ট্রফি, এটার সামনে আরেকটা সুযোগ আছে। মনে কি বাসনা জাগে না মাশরাফি, একটা ট্রফি আপনার? না, আসলে এটা আপনারা বহুত দূর তাকাচ্ছেন। আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেট, আপনি 10 দিন আগে, মানে 1 বছর আগে কি চিন্তা করতেন যে আমরা 1-2টা ম্যাচ জিতি এখানে? এখন আপনারা কয়েকটা জিতে, আমি মনে করি এই যে আমাদের চাওয়া পাওয়া আসলে একটু কমাতে হবে। যে চ্যালেঞ্জ আমরা এখনো চিন্তাই করি, সেই চ্যালেঞ্জগুলো সামনে আছে। সাউথ আফ্রিকায় যে সাউথ আফ্রিকা এগেইনস্টে ইন্ডিয়ার মতো 100 বছরের ইতিহাসের টিম পারে না। অস্ট্রেলিয়া যে পর্যন্ত পারে না, নিউজিল্যান্ডে যে আজ পর্যন্ত সিরিজ জিতে আসছে কে, আপনি মানে খুব রেয়ার কেস। তো এইসব চ্যালেঞ্জ তো আমরা এখনো দেখিনি, তাই না? তো সেই জায়গা থেকে আপনি কয়েকটা পা দুটো বেইমানি
বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে।